কই হে হরি, আছো নাকি? বলতে বলতে নিধু মাস্টার ঢুকলেন। হরি ভট্টাচার্য এই ঝিরপুর গ্রামের হোমিওপ্যাথি ডাক্তার, ষাটোর্ধ্ব ব্যক্তি। পার্থ মুখোপাধ্যায় 1972 সালের 10ই ডিসেম্বর হাওড়া জেলায় বালুহাটি গ্রামে জন্মগ্রহণ করেন। কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে জুওলজি শাখায় সাম্মানিকে স্নাতকোত্তর লাভ করেন। তার কর্মজীবনের পাশাপাশি সাহিত্য চর্চাকেও তিনি সমান প্রাধান্য দেন। স্থানীয় থেকে রাজ্যের ছোট বড় বিভিন্ন ম্যাগাজিনে তার লেখা সসম্মানে ছাপা হয়। বর্তমানে ছোট গল্প সংকলন গল্পের 13টা এবং কিশোর গল্প সংকলন বটাদা পাঠক মহলে সমাদৃত হয়েছে। আজকের গল্পটি অরিত্র প্রকাশনী থেকে প্রকাশিত অশরীরী প্রহরের শিহরণ বইটি থেকে নেওয়া হয়েছে। আপনারা শুনছেন বৌরানীর বিল। নিধু মাস্টার আর হরি ভট্টাচার্য দুজনেই সমবয়সী, দুজনেরই একই গায়ে বাড়ি। নিধুবাবু 35 বছর মাস্টারির পর অবসর নিয়েছেন। উনি এখানকারই ঝিরপুর প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। হরি ভট্টাচার্য আগে এখানকারই স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট ছিলেন। উনিও অবসর নিয়েছেন বেশ কয়েক বছর আগে। দুজনেই খুব বন্ধু। এখন হরিবাবু এখানেই বাড়ির লাগোয়া বাইরের ঘরে দাতব্য হোমিওপ্যাথির চিকিৎসা করেন। রোগীপত্তর খুব একটা হয় না, শুধুমাত্র এই সময় কাটানোর জন্যই বিকেলের দিকে এই ঘন্টা তিনেক বসেন। প্রত্যেক দিনই বিকেলের দিকে নিধু মাস্টার আসেন, গল্প গাছা করে সন্ধ্যের সময় বাড়ি ফেরেন। তারই মাঝে হরিবাবু ওই 2-1 রুগী দেখেন। বাকি সময়টা দুই বন্ধুর মধ্যে গল্প গাছা, তর্ক বিতর্ক, হাসি ঠাট্টা সবই চলে। আড্ডাটা প্রতিদিনই তাদের জমে ভালোই। বাড়ি থেকে চা মুড়ি, কখনো চাল ছোলা ভাজা বা বটতলার মতির দোকানের তেলে ভাজা দিয়ে দুই বন্ধুর টিফিন হয়। আর চূড়ান্ত গল্প আলোচনা চলে, বেশ সময় কেটে যায়। এটা একে মফস্বল এলাকা, তার উপর আর জবরদস্ত ঠান্ডা পড়েছে। ডিসেম্বরের শেষ। নিধু মাস্টার মাফলার চাদর জড়িয়ে গলা খাকারি দিয়ে ঢুকলেন। কই হে হরি, এই যে, এসো নিধু, বসো বসো। আজকে যা শীত তাই না পড়েছে। যা বলেছ হে। আহ, আজ যেন হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে রে বাবা। এমন ঠান্ডা অনেক বছর বাদে পড়লো। এদিকে চেপে বসো দেখি, আজ জমিয়ে মুড়ি, তেলে ভাজা আর চা। কি বলো হে? তা চলুক, কিন্তু তেলে ভাজার কথাটা যেন বাড়িতে প্রকাশ না পায়। পেটটা তো কদিন খুব ভালো নেই। তা যাকগে, তোমার সেই ওষুধটা আজ বেশ করে দিও দেখি। বেশ বেশ। তারপর ঝন্টুকে পাঠালেন মতির দোকানে তেলে ভাজা আনতে। বাড়ির থেকে এই সময় ছোট মেয়ে রিঙ্কু মুড়ি আর ফ্লাস্ক ভর্তি চা দিতে এলো। হরিবাবু ওকে জিজ্ঞেস করলেন, আরে পান্তুর মা এসেছিল নাকি রে? গলা পাচ্ছিলাম, কান্নাকাটি করছিল মনে হচ্ছে। হ্যাঁ বাবা, পান্তুকে নাকি ভূতে ধরেছে, তাই জন্য কাল ওকে চম্পাপুরে নাকি নিয়ে যেতে বলেছে ওর দাদু, ওই গণেশ ওঝার কাছে। ওহ, তাই নাকি? যত সব বোগাস। তোমার আর কিছু দরকার বাবা? না না, ঠিক আছে। নিধুবাবু আর বাবাকে চা দিয়ে রিঙ্কু চলে গেল। এরপর দুই বন্ধুর ভূতের অস্তিত্ব সম্বন্ধেই আলোচনা চলতে লাগলো। তর্কও জমে উঠল। হরিবাবু খিচিয়ে উঠলেন, দৌড় দৌড়,
সব বোগাস, ওসব ভূত পুত বলে কিচ্ছু নেই। অশরীরী টশরীরী সবই মন গড়া গল্প। নিধুবাবু একটু চটে উঠলেন। দেখো হে হরি, যদিও আমি খুব একটা এসব বিশ্বাস করি না, তবুও এসব উড়িয়ে দেওয়া একদমই ঠিক নয়। তেনারা আছেন, সে তুমি যতই বলো না কেন। হরিবাবু একটু রেগে গেলেন। আরে বলো কি, কোনোদিন তুমি নিজে কিছু দেখেছো? কেউ দেখেছে? যত খালি গাল গল্প। আমি দেখিনি বটে, তবে শোনা তো অনেক কিছুই যায়। তারপর ধরো অজানা অচেনা শুনশান জায়গা বা কারখানা শ্মশান ধার, ইয়েতে গাটা কেমন ছমছম করে না? কিছু একটা অনুভূতি হয়তো বটেই। এই তো সেদিন আমার এক ছাত্র সমর কি সব যেন প্যারানর্মাল ব্যাপারে অনুসন্ধান চালায়। ও বলল তো কোনো এক পুরো জমিদার বাড়িতে ওদের অস্তিত্ব টের পেয়েছে। হরিবাবু প্রবল মাথা নেড়ে বললেন, তুমি থামো তো, যত সব বুঝরুকি। হ্যাঁ হ্যাঁ, যত সব, নিজেই জানো। ক্রমশ বাইরে বেশ ঘন অন্ধকার নেমে আসছে। প্রচন্ড ঠান্ডা। ইতিমধ্যেই চারিদিক শুনশান। তা এদিকটা এমনি নির্জন, তার উপর এমন ভয়ানক ঠান্ডায় কে আর গা অঞ্চলে বেরুবে? যা, ঝপ করে লোডশেডিং হয়ে গেল এ সময়। লণ্ঠনের আলোয় দুই বন্ধু টিফিন করতে করতে আধো অন্ধকারে তর্ক বিতর্কে মশগুল। টিফিন শেষে বিতর্কটা আরো জমে উঠল। বাইরে ঘন শীতল কালো আধার তাদের বিতর্কে নীরব শ্রোতা হয়ে শুনতে লাগলো। হরিবাবু চায়ের কাপটা নামিয়ে রেখে কি একটা যেন বলতে যাচ্ছিলেন। এমন সময় কে যেন দরজা ঠেলে রিমরিনে কণ্ঠে বলল, এর নাম হুই ডাক্তার বাবু। দুজনেই তর্ক বিতর্ক থামিয়ে হতচকিত হয়ে দেখলেন মিশকালো চেহারার দুই যুবতী কন্যা। সাঁওতাল মনে হয়, দুজনেই সধবা। চিঠিটা চওড়া করে লাল ডগডগে সিঁদুর। দরজাটা হাট করে ঠেলে ঢুকলো। হরিবাবু একটু অনুসন্ধিৎসু চোখে বললেন, কে তোমরা? কি দরকার? লণ্ঠনটা আরেকটু উস্কে দিলেন তিনি। আহ, দরজা বন্ধ করো না রে, ঠকঠকিয়ে দিচ্ছে আজ। দরজাটা দুম করে বন্ধ করে দিয়ে সাঁওতাল প্রথম রমণীটি এগিয়ে এলো। খঞ্জ, পাশে কন্যাটি খর্বকায়, কপালে একটা বিচ্ছিরি কাটা দাগ। প্রথমজন বলে উঠল, ডাক্তার বাবু, তো আমাদের চিনতে লারবি, আমরা হুই হু দিকে গাং পাড়াই থাকি। নিধুবাবু একটু অবাক হয়ে গেলেন। গাংপাড়া? ও, সে তো ওই বৌরানীর বিলের দিকে গ্রাম, তাই না রে? ঠিক বলেছেন। নিধুবাবু মাস্টারি করতেন, অনেক খবরাখবর রাখেন। জিজ্ঞাসা করলেন, অত দূর থেকে এখানে আসছিস? কোথায় থাকিস এখানে? মেয়ে দুটি মনে হয় কথা শুনে খুব আমোদ পেল। হিহি করে হেসে উঠল। এর নাম হুই মাস্টার বাবু, আমি বড়কি, ও ছুটকি। বউ বিলের বৌরানীর বাগিচায় থাকি। নিধুবাবু একটু বিরক্ত হলেন। আড্ডায় বাধা পড়তে দুজনেই যে সমক্ষুণ্ণ হয়েছেন বোঝা গেল। হরিবাবু অধৈর্য হয়ে বললেন, তা বল, কি দরকার তোদের? ছুটকি বলে মেয়েটি হাসির ঝংকার তুলে বলল, ডাক্তার বাবু, আমাদের গলায় খুব ব্যথা রে, ওষুধ দে। কত ডাক্তার বাবু দেখলো, কাজ হয় না ওষুধে, তুই ভালো করে দে ডাক্তার বাবু। আহ,
এর কাটা দাগটা যেন দপদপ করে উঠল। আরেকজন পা টেনে টেনে কাছে চলে এলো। আচ্ছা দেখি, তা তোদের মরদদের সঙ্গে আনিসনি? একা একা এত দূর গা থেকে এই ভর সন্ধ্যায় এমন ঠান্ডায় চলে এলি যে বড়? তাতে বরকি বলে মেয়েটি যা বলল তাতে বোঝা গেল ওরা পাশের পাড়ার ভুবন উকিলের পুকুর খনন করতে এসেছে। ওই ভুবন বাবুর জমিতেই কুড়ে বানিয়ে আছে। হিহি করে হেসে উঠে হঠাৎ ছুটকি বলে মেয়েটি ফিসফিসিয়ে উঠল। ভুবন বাবুই আমাদের বাঁচাতে পারে, না হলে আমাদের উচ্ছেদ হবে, মায়ের দেওয়া সম্পত্তি হারাবো। ভুবন বাবুকে বলিস তো আমাদের যেন না তাড়ায়, তাইলে ওর ভালো হবে, নাইলে মরতে হবে ওকে। তোর ভুবন মিতাকে বলিস তো। মিনতি কণ্ঠে বলল ছুটকি বলে মেয়েটি। কাছে এগিয়ে গলা তুলে দেখালো মেয়ে দুটি। মুখে ভক ভক করছে হারিয়ার গন্ধ, বেশ মাতাল অবস্থা। প্রথমে হরিবাবু একটু অবাক হয়ে গিয়েছিলেন। আহ, কি ঠান্ডা হয়ে আছিস রে তোরা? গরম চাদরও আনিসনি? হাড়িয়া টেনে ভুল বকছিস যত সব। যা যা, ওষুধ নিয়ে জলদি বাড়ি ফিরে যা। আয় এদিকে দেখি। হরিবাবু ভালো করে গলার কাজটা দেখে বেশ অবাক হয়ে গেলেন। দুজনেরই গলায় কালছিটে দাগ ফুলে আছে। বরকি বলে মেয়েটির গলায় 4-5টা কালছিটে দাগ, আর ছুটকি বলে মেয়েটির গলার মাঝামাঝি একটাই মোটা গোল কালছিটে দাগ। হরিবাবু ভালো করে টর্চ মেরে গলাটা দেখে দুজনেরই উদ্দেশ্যে বললেন, হ্যাঁ রে, তোদের গলায় কেউ মেরেছে নাকি রে? মারামারি করছিলি নাকি? হাড়িয়া টেনে লড়াই করে গলায় দড়ি ফড়ি দিয়ে পেঁচিয়েছিলি নাকি রে? এই, এ তো একেবারে দগ দগ করছে। এই যে মাস্টার, দেখো দেখি কি অবস্থা করেছে বেটিরা। কি কাণ্ড! এরকম আঘাত পেলে গলা ব্যথা হবে না তো কি? আরে তোরা কি করছিলি? মরদের সঙ্গে মারামারি? পাগল নাকি? এরা এমনই হয়, সন্ধে হলেই নেশা করে যত সব মারামারি কাটাকাটি। নাও হে হরি, জলদি ছাড়ো ওদের। হরিবাবু এতক্ষণ ওদের সংদিগ্ধভাবে দেখছিলেন। নিধুবাবুর কথা শুনে তাড়াতাড়ি ওষুধ তৈরি করতে লাগলেন। দ্রুত ওষুধ বিশুদ বুঝিয়ে ওদের হাতে মোড়ক দুটি দিলেন। ঠিক করে খাবি, যা, আর মারামারি করিসনি। যা যা, এত ঠান্ডায় অন্ধকারে সাবধানে যাবি, পড়ে মরে যাসনি কোথাও, যত সব। ওরা ওটা নিয়ে চলে গেল। হরিবাবু দরজাটা বন্ধ করতে এগিয়ে গিয়েছিলেন। ছুটকি বলে মেয়েটি চকিতেই একবার ঘুরে ফিস ফিস করে বলল, ভুবন বাবুকে বলিস ডাক্তার বাবু আমাদের কথাটা। নিধুবাবু উঠে এসেছিলেন। দুজনেই কেমন অবাক আর সংদিগ্ধ চোখে ব্যাপারটা দেখতে লাগলেন। নিধুবাবু আর হরিবাবু দরজা বন্ধ করে আবার বসলেন। এরপর আড্ডাটা আর তেমন জমল না। অন্ধকার বেশ গাঢ় হয়ে এসেছে এবার। নিধুবাবু মাথায় টুপিটা ভালো করে পড়তে পড়তে বললেন, আজ উঠি বরং, কাল আবার দেখা হবে। হ্যাঁ চলো, আজ তাহলে চেম্বার বন্ধই করি। আরে হরি, দেখো তো কি কাণ্ড! এই দেখো, তোমার দেওয়া ওষুধের মোড়ক দুটোই বেটিরা নিয়ে যেতে ভুলে গেল। এই দেখো, এখানে ফেলে গেছে। ইস! দেখেছো কাণ্ড? এ নেশা করে আর মারামারি করে বেটিরা বেসামাল, ওষুধটাই ভুলে গেল। আবার আসবে হয়তো ফিরে। দেখেছো? চলো তো একটু এগিয়ে দেখি। এই তো বেরুলো, যদি পাওয়া যায়। টর্চ নিয়ে দুজনে একটু এদিক ওদিক দেখলেন। এই তো, সোজা রাস্তাটা বেশ চলে গেছে বরাবর। কোথায় চলে গেল রে বাবা?
এই তো টর্চের আলোয় রাস্তাটা অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে না। না, চলে গেছে। মনে হচ্ছে কাল হয়তো আবার আসবে। চলো, চেম্বার বন্ধ করে আমিও বাড়ি ঢুকে পড়ি। হ্যাঁ চলো, আমিও ফিরি তাড়াতাড়ি। আর যা ঠান্ডাটাই না আজ পড়েছে। দেখো, কোথাও হয়তো নেশা করে পড়ে আছে, নইলে ওই ভুবন বাবুর ওখানে চলে গেছে। ছাড়ও দেখিনি। তবুও মনটা কেমন খচখচ করতে লাগলো হরিবাবুর। পরের দিন বিকেল বিকেলই নিধুবাবু এসে হাজির হলেন বন্ধু হরিবাবুর চেম্বারে। নিধুবাবু জিজ্ঞাসা করলেন, আজ এসেছিল নাকি ওরা ওষুধ নিতে? না, হ্যাঁ তাই বটে। তারপর দুই বন্ধুতে কালকের ঘটনাটা নিয়ে আলোচনা করতে লাগলেন। এমন সময় কে যেন হাত দিল। হরিদা আছেন নাকি? কে? আরে ভুবন বাবু যে, আসুন আসুন, ভেতরে আসুন। এই আপনার কথাই হচ্ছিল। ও তাই নাকি? বেশ বেশ। আপনাকে বেশ শুকনো শুকনো লাগছে। কি হয়েছে বলুন তো? চোখ মুখ তো একেবারে বসে গেছে দেখছি। আর বলবেন না, কদিন থেকে একটা মামলা নিয়ে বড় হয়রানি হয়ে গেল। এখন অবশ্য কেসটা কিছুদিন মুলতুবি আছে। তো এদিক থেকে একটা কাজে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সঙ্গে একবার দেখা করি। তা দেখুন দেখি, কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না, জ্বর জ্বর লাগছে, খুব দুর্বল লাগছে। আর কদিন ঠান্ডাটাও যা জবরদস্ত পড়েছে। হরিবাবু নাড়ি টিপে পরীক্ষা করতে লাগলেন। তা আমার কথা কি যেন আলোচনা করছিলেন আপনারা? হরিবাবু মাথা নেড়ে বললেন, নারী বেশ চঞ্চল দেখছি, দাঁড়ান ওষুধ দিচ্ছি। নিধুবাবু হাসতে হাসতে বললেন, এই আপনি শীতকালে পুকুর কাটাচ্ছেন শুনে তারই আলোচনা করছিলাম। ভুবনবাবু অবাক হয়ে নিধুবাবুর দিকে তাকালেন। দূর মশাই, কি যে বলেন! আমি এই কদিন ব্যস্ত ছিলাম জেলা কোর্টের ওই কেসটা নিয়ে। আমার স্নান খাওয়া মাথায় উঠেছিল। জটিল কেস মশাই, তার আবার এখন পুকুর কাটাই! কি যে বলেন! তা আপনাদের এসব কে বলল? তাই নিধুবাবু ও হরিবাবু পরস্পর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। সে কি, আপনি পুকুর খোঁড়াচ্ছেন না? ওই ওরা যে বলল, আমরা যে খোঁজ নেব ভাবছিলাম। না, কেন বলুন তো? কারা আবার এসব বলল? ভুবনবাবু বেশ অবাকই হলেন। তখন হরিবাবু আনুপূর্বক সমস্ত ঘটনা বর্ণনা করলেন ওনাকে। নিধুবাবুও সমর্থন করলেন। বেটিরা তো তাই বলল, আপনাকে জানাতেও চাইছিল। তাই নাকি? সব শুনে ভুবনবাবু চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর গলা ঝেড়ে এক আশ্চর্য ঘটনার কথা শোনালেন। তার মুখ থেকেই শোনা যাক ঘটনাটা। আমার এক মক্কেল থাকে গাংপাড়ায়। ওখানকার জমিদার মহেন্দ্র রায়ের বংশধররা। জ্যোতিনারায়ণ রায়। এখন অবশ্য জমিদারি বলে তেমন কিছু নেই, তবে ভূ সম্পত্তি ভালোই আছে। প্রায় 300 বিঘা জমি, গোটা 10 বড় বড় বাগান জমি, দিঘিও আছে বেশ কিছু। তারপর ধরুন, কলকাতায় বিশাল ব্যবসা, পেট্রোল পাম্প, অবশ্য সবই নামে বেনামে। আর একটা জিনিস আছে বুঝলেন, বিশাল বড় এক বিল। এখন ওটার মালিক হচ্ছে মহেন্দ্র রায়ের জাততুতো ভাইয়ের ছেলে। এই ছেলেই হলো আমার মক্কেল জ্যোতিনারায়ণ। মহেন্দ্র রায় খুব দাপুটে মানুষ ছিলেন। তার 2 স্ত্রী। ওনার দ্বিতীয় স্ত্রী ছিলেন ডাকসাইটের সুন্দরী।
জগদম্বা দেবী। তাকে তিনি বৌরানী বলে ডাকতেন। মহেন্দ্র রায়ের বৃদ্ধ বয়সে ভার্যা, তিনি এই স্ত্রীকে অসম্ভব ভালোবাসতেন। স্ত্রীকে মহার্ঘ সব জিনিস উপহার দিতেন প্রায়ই। গাংপাড়ায় একবার প্রখর গ্রীষ্মে প্রচণ্ড জল কষ্ট শুরু হয়। জলের হাহাকার চারিদিকে। জগদম্বা দেবীর অনুরোধে তিনি একটি বিল খনন করেন, নাম দেন বৌরানীর বিল। এই বৌরানীর বিলের ধারেই বিশাল বড় বড় দুটো আম বাগান করে দেন। বিলের ঘাট বাঁধিয়ে দেন সেখানে। জগদম্বা দেবী নাকি এখানে বেড়াতে আসতেন সখীদের নিয়ে, বাগানে ঘুরে বেড়াতেন, বিলের ঘাটে বসে থাকতেন, সহচরী পরিবৃত্ত হয়ে স্নান করতেনও। মহেন্দ্র রায়ের প্রথম পক্ষের এক ছেলে ও এক মেয়ে। মেয়ে মারা গেলেও ছেলে কলকাতাতেই থাকতো। সেখান থেকে তার বিয়ে হয়। তারও এক পুত্র, নাম হরিশ। জগদম্বা দেবীর কোনো সন্তানাদি হয়নি। উনি যক্ষা রোগে মারা যান। ওর মৃত্যুর পরেই মহেন্দ্রবাবু ঘোর অত্যাচারী হয়ে ওঠেন। মদ, জুয়া ইত্যাদিতে সম্পত্তির অনেকটা খোয়ান। ভগ্ন স্বাস্থ্য হয়ে পড়েন। তার অত্যাচারে প্রজারাও অতিষ্ঠ হয়ে ওঠে। জগদম্বা দেবীর প্রিয় সহচরীদের মধ্যে দুই অল্প বয়সী মুন্ডা কন্যা ছিল। ওকে দেখভাল করত, ওর কাছেই থাকতো, সন্তানদের মতো স্নেহ করতেন ওদের। জগদম্বা দেবীর অকাল মৃত্যুর পর শোনা যায় ওই কন্যাদের জমিদার মহেন্দ্র রায় বিয়ে দিয়ে বৌরানীর বিলের পাশে আম বাগানে বসবাস করার অনুমতি তো দেনই, সঙ্গে ঘরও বানিয়ে দেন। এরপর শোনা যায় মহেন্দ্র রায় প্রজা বিদ্রোহে খুন হন। জমিদারিও আস্তে আস্তে লোপ পেতে থাকে। তার প্রথম পক্ষের স্ত্রীর পুত্রের সঙ্গে তার কোনো সেরকম যোগাযোগ ছিল না। কলকাতাতেই এক আত্মীয়ের বাড়িতে থাকত। মৃত্যুর পূর্বেই মহেন্দ্র রায় উইলও করে যাননি। পরবর্তীতে তার সম্পত্তির উত্তরাধিকার হন তারই জ্যাঠতুতো ভাই। জীবিতাবস্থাতেই মহেন্দ্রবাবু জমিদারির অনেকটাই নষ্ট করে দেন। মামলা মোকদ্দমা, বন্ধক, অন্য ভূস্বামীদের থেকে ঋণ ইত্যাদি করেন শেষ অবস্থায়। শুধুমাত্র এই বিশাল আমবাগান আর বিলটা অক্ষত ছিল। এটা বোধহয় তার প্রিয়তমা স্ত্রীর স্মৃতি বিজড়িত বলে। এই দুটোর পাহারা দেয় সেই দুই মুন্ডা রমণী। এরপর জ্যাঠতুতো ভাই সম্পত্তি প্রায় দখলই করে নেয়। সেও মামলা মোকদ্দমা করে, অনেক লড়াই করে বন্ধকি জমিদারি তালুকের বেশ কিছুটা অংশ পুনরুদ্ধার করে। এরপরই হঠাৎ একদিন এক অদ্ভুত ঘটনা ঘটে। সেই দুই মুন্ডা বোনের একজনের মৃতদেহ বিলের ঘাটে, আর একজনের দেহ আম বাগানে পাওয়া যায়। লোকে বলে বড় বোনটিকে ওর মরদ গলা টিপে মেরে ফেরার হয়ে যায়, আর ছোট বোনটি সেই শোকে আম গাছে গলায় দড়ি দেয়। তার স্বামীও নাকি সেই শোকে বিবাগী হয়ে যায়। আর সবই শোনা কথা, বুঝলেন। তারপর থেকে অনেকেই নাকি দেখেছে চাঁদনি রাতে কে এক কুচকুচে কালো মেয়ে বিলের ঘাটের ধারে ঠ্যাং ছড়িয়ে ইনিয়ে বিনিয়ে কাঁদে, আর বিলের মাছ চিবিয়ে চিবিয়ে খায়। অনেকে তার খিলখিল হাসিও শুনেছে, তবে কিছু দেখেনি। ওদিকটা এমনি জনবিরল তো, খুব একটা কেউ যায়ও না। এখন মালিকানা সূত্রে ওটা জ্যোতিনারায়ণেরই ভাগে। কতবার এমনও হয়েছে জেলেরা জাল ফেলে ফেলে মাছ তো পায়নি, উপরন্তু তাদের জাল নাকি কিসে যেন কেটে দিত। চোখে কেমন যেন বিভ্রম দেখত, মনে হতো কঙ্কাল করটি নিয়ে কারা যেন জলে ভেসে বেড়াচ্ছে। সেই থেকে ওই বিলে কেউ মাছ ধরতে যায় না, এমনকি মাছ
চুরি করতে গিয়েও কজন ভয়ানক এক দৃশ্যও দেখেছে। মাছগুলো যেন এক বিশাল মুখগহ্বরে হারিয়ে যাচ্ছে। বিভৎস ভয়ালো সেই মুখগহ্বর। ওরা কোনো ক্রমে পালিয়ে আসে। উনি একটু চুপ করলেন, একটু দম টেনে আবার শুরু করলেন। বিলের পাশের আম বাগানের প্রচুর ভালো ভালো আম গাছ ছিল। বৈশাখে আম পাকলে চারিদিকে একেবারে ম ম করত, কিন্তু সবাই বলতো ওখানে কেমন যেন একটা গরম হাওয়ার ঘূর্ণি আবছা আবছা চেহারা নিয়ে ঘুরপাক খায়। আচমকা সারা বাগানে পাখির ডাক হঠাৎ থেমে যায়। কেমন একটা দম বন্ধ করা নীরবতা। তারপর আবার সব স্বাভাবিক হয়ে যায়। আম কুড়োতে গেলে মনে হয় কে যেন পেছনে পেছনে অনুসরণ করছে, আর নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজও যেন পড়ে গাছের তলায়। অনেকে ভোর রাতে কি মাঝ দুপুরে আম কুড়োতে গিয়ে দেখেছে কে যেন এক লাল শাড়ি পরা কালো পানা বউ আপন মনে গুনগুন করতে করতে ইয়া লম্বা লম্বা পা ফেলে আমতলায় ঘুরছে। অনেকে গাছ থেকে পড়ে গিয়েছে, হাত পা ভেঙেছে, মনে হলো কে যেন ঠেলে ফেলে দিল। বলেছে তারা কারোর কারোর ধুম জ্বর হয়েছে, ভুল বকছে, নানা রকম হ্যালুসিনেশন হয়েছে, বুঝলেন। এবার নাকি মহেন্দ্র রায়ের জাটতুতো ভাই দুর্যোধন রায় আর তার সহচর হরিনারায়ণ এই বিশাল বাগানে লোক লস্কর নিয়ে নিয়ে আম পাড়তে যায়। তারপর শোনা যায় আম বাগানে প্রবল ঝড় ওঠে, চারিদিক অন্ধকার হয়ে যায় ধুলো আর পাতার ঝড়ে। অনেকে গাছ থেকে পড়ে যায়, গায়ে গাছের ডাল ভেঙে হাত পা ভাঙে, মাথা ফাটে। অনেক গাছও ঝড়ে ধূলিসাৎ হয়ে যায়। সবাই ভয়ে পালিয়ে যায়। অনেকে আবার দেখেছে কে একটা মেয়ে গাছের ডাল থেকে শূন্যে ঝুলছে আর পানি পানি জল জল বলে কাকুতি মিনতি করছে। সেই থেকে ওই বাগানে কেউই প্রায় যায় না। বন জঙ্গল হয়ে পড়ে আছে, অনেক গাছ ভেঙে গেছে, মরেও গেছে, তবুও বেশ কিছু ভালো ভালো আম গাছ বাগানে এখনো রয়েছে। একবার তো আম্রপালি আমের খোঁজ পেয়ে রাখাল বালকেরা বাগানে ঢু মারে। ভর দুপুরে ওই কৃষ্ণকায় মেয়ে গাছের ডালে বসে পা দোলাচ্ছিল। ওরা কাছে যেতেই বাতাসে মিলিয়ে গেল। তার সঙ্গে অদ্ভুত অদৃশ্য শাসানি। ভয়ে ওরা পালিয়ে তো আসেই, কেউ কেউ অজ্ঞানও হয়ে যায়। ভুবনবাবু আবার একটু চুপ করলেন। শীতটাও ক্রমশ আরো জাঁকিয়ে বসেছে। বাইরে অন্ধকারও ক্রমশ ঘন হয়ে আসছে। ভুবনবাবু থামতে নিধুবাবু বলে উঠলেন, তারপর চুপ করে রইলেন কেন? হরিবাবু ফ্লাস্ক থেকে আরেকবার চা ঢেলে বললেন, চলো আরেকবার চা হয়ে যাক। তিনজনেই চায়ে চুমুক দিলেন। চায়ে চুমুক দিয়ে ভুবনবাবু আবার শুরু করলেন, কালক্রমে সবাই মরে হেজে যাবার পর এখন তো ওই জমির মালিক জ্যোতিনারায়ণই, কিন্তু গোলমাল বাঁধলো এখানেই। মহেন্দ্র রায়ের সেই নাতি হরিশ রায়ের সঙ্গে আমার মক্কেল জ্যোতিনারায়ণের মামলা চলছে। ওসব সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে, বুঝলেন। আমি জ্যোতিনারায়ণের পক্ষের উকিল। সেই মামলার ব্রিফ নিয়েই আমি ভীষণ চিন্তায়। এরই মধ্যে কিছু আশ্চর্য ঘটনা ঘটেছে। জ্যোতিনারায়ণ ওই বিল আর আমবাগান বেচতে চায়। কেনার ক্রেতাও হয়েছে, কিন্তু মুশকিল হচ্ছে যারা কিনতে যাচ্ছে তারাই হয় রোজই নানা রকম দুঃস্বপ্ন দেখছে,
না হলে মনে করছে কে যেন দুই জ্বলন্ত মুখ তাদের দিকে সর্বক্ষণ তাকিয়ে আছে। কারা যেন তাদের কানের কাছে ফিসফিসিয়ে ওই বাগান দুটো না কিনতে কাকুতি মিনতি করছে। একবার তো কোর্টে রেজিস্ট্রি করতে যাবার সময় এক মারোয়ারি বিজনেসম্যান এমন মাথা ঘুরে পড়ে গেল, সেই থেকে সে মাথার যন্ত্রণায় ভোগে। একটু থেমে উনি মাথা নেড়ে আবার শুরু করলেন। কাল একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। আমি মামলাটাকে বেশ কায়দা করে আমার মক্কেলের পক্ষে নিয়ে এসেছি। এসব পর্যন্ত ঠিকই আছে। আমার মক্কেলও ওই বিল আর বাগান বেচবে জেদ ধরেছে, কোর্ট পারমিশনও দিয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে, কালকে যেন দুই দিনহীন কন্যা জ্যোতিনারায়ণের কাছে কিছু একটা কারণে দেখা করতে যায়। তারপর থেকেই তার ভয়ানক জ্বর, চোখ জবার মতো লাল, শয্যাশায়ী। বুঝলেন, আমি কাল দেখা করতে গেছিলাম, দেখি ডিলিরিয়াম হয়েছে, কিছু দুঃস্বপ্ন দেখেছে মনে হচ্ছে। সে কি ছটফটানি! মামলা তো এখন কিছুদিনের জন্য মুলতুবি আছে। ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। গাড়িতে ফেরার পথে একটু তন্দ্রা মতো এসেছে। তখনই বুঝলেন দাদা, কারা যেন আমার কানের কাছে ফিসফিস করে বলছে, ওরে ভুবন, তুই ওই বিল আর বাগান বেচতে বারণ কর, নইলে জ্যোতিনারায়ণকে বাঁচতে দেব না। তুইও বাঁচবি না। আমাদের মা জগদম্বা দেবী মৃত্যুশয্যায় ও দুটো আমাদের দিয়ে গেছেন, আমরাই ওটার পাহারা দিই। তারপর দুটো কুচকুচে মুখ দেখতে পেলাম স্পষ্ট। আমি ঝুড়িমুন্ডা, আমি তুড়িমুন্ডা। দুর্যোধন লোক দিয়ে আমাদের গলা টিপে মারে, তুড়িকে মেরে গলায় দড়ি দিয়ে আম্রপালি আম গাছে ঝুলিয়ে দেয়। আমাদের মরদদের উঠিয়ে নিয়ে মেরে ওই বিলে পাথর বেঁধে ফেলে দেয়। আমরা সবাই ওই বাগান আর বিলেই আছি। তারপর বললে বিশ্বাস করবেন না দাদা, দুই বোনকেই চাক্ষুষ করলাম। একজন লম্বা খোড়া, মাথায় ডগডগে সিঁদুর, আরেকজন বেশ বেটে, কপালে বিচ্ছিরি একটা কাটা দাগ, মাথায় সিঁদুর এরো। অদ্ভুত শীতল দৃষ্টিতে আমার দিকে প্রশ্নবোধক মুখে তাকিয়ে আছে। চোখে মুখে সে কি নৃশংসতা! আহ, এই যে দেখুন দাদা, গায়ে কেমন কাটা দিচ্ছে। এই শীতের আবহাওয়াতেও ভর সন্ধ্যেতে আমি ঘেমে চুপচুপে হয়ে গেলাম। গলা দিয়ে কোনো স্বর বেরুচ্ছে না, মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে। চোখ খুলতেই পারছি না। মরে যাব নাকি রে বাবা! যা ভীষণ জল তেষ্টা পেয়েছে না। হঠাৎ দেখি দুটো মেয়েই সাদা ঝকঝকে দাঁত বের করে সে কি খিলখিল হাসি। উফ! তারপর দেখি অস্পষ্টভাবে মেয়ে দুটো মিলিয়ে যেতে যেতে বলছে, অমাবস্যার দিনে আমাদের মেরেছিল রে, এদিন গলায় খুব ব্যথা হয় রে, ওষুধ দিবি? তোকে সহজে ছাড়বো না, তোর ওখানের ডাক্তারবাবুর কাছে যাই ওষুধ আনতে। ডাক্তারবাবুকেও মিনতি করবো তোকে বারণ করতে। ওরে, তুই ওটা রক্ষা কর, তোর ভালো হবে, না হলে। কার যেন ঠেলায় জেগে উঠলাম। দেখি আমার ড্রাইভার শীতল ডাকছে আমাকে, ধাক্কাচ্ছে। আমি ফ্যাল ফ্যাল করে তাকালাম। ওহ স্যার, কি ঘুমটাই না ঘুমাচ্ছেন, হাত পা ছুড়ছেন। বাপরে, ঠেলা মেরেও জাগাতে পারি না। রাস্তায় কারা যেন গাছের মোটা ডাল ভেঙে ফেলেছে। গ্রামের লোকজন এসে ডাল কেটে রাস্তা পরিষ্কার করছিল এতক্ষণ। আপনি ঘুমাচ্ছেন দেখে আর ডাকিনি।
নেমে একবার দেখুন কি অবস্থা। কে জানে বাবা, হঠাৎ এত বড় গাছের ডালটা কি করে মাঝ রাস্তায় ভেঙে পড়লো। ঝড় জল কিছুই নেই, আশ্চর্য। ভুবনবাবু বেশ বড় একটা শ্বাস টেনে চুপ করলেন। বিস্ময়ে হরিবাবু আর নিধুবাবুর চোখ গোল গোল হয়ে আছে। নিধুবাবু ঢোক গিলে ঘরের নিস্তব্ধতা ভেঙে বললেন, কি অদ্ভুত। হরিবাবু হাতের সামনে ক্যালেন্ডারটা দেখতে দেখতে বললেন, বুঝলে নিধু, কালই তো অমাবস্যা ছিল না? নিধুবাবু চমকে উঠে চাদরটা বেশ করে জড়িয়ে নিতে নিতে পাংশু মুখে বললেন, দুগ্গা দুগ্গা।